অ্যারিস্টটলের দর্শন থেকে, প্লেটো দর্শনে যতটা আলোচনা করেছিলাম তার পরবর্তী অংশ থেকে, এবং অ্যারিস্টটলের সম্পূর্ণটা। অ্যারিস্টটলের দর্শনে আমরা প্রথমে যেগুলো জানতে চাইবো, অ্যারিস্টটল প্লেটোর মতবাদের বিরোধিতা করবে এবং অ্যারিস্টটলের পূর্ববর্তী যে কনসেপ্ট গুলো তৈরি হবে, মানে অ্যারিস্টটলের দর্শন সম্পর্কে যে ধারণাগুলো তৈরি হবে, তার যে প্রেক্ষাপটে একটা ঐতিহাসিক এবং তার সমসাময়িক যে প্রভাবগুলো সেগুলো সম্পর্কে একটু জেনে নেব। নেক্সট আমরা যেগুলো জানবো সেগুলো হচ্ছে তিনি কিভাবে জগতের বিবর্তন বা কার্যকারণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে কারণ তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন এবং বিভিন্ন প্রকার কারণের শ্রেণীবিভাগ করেছেন তার সম্পর্কে বর্ণনা। তারপরে সৃষ্টিতত্ত্বের ক্ষেত্রে একটা উৎস হিসাবে ঈশ্বরের আলোচনা, আর সর্বোপরি তার একটা গ্রন্থ আছে নিকোমেকিয়ান এথিক্স, এবং সেখান থেকে আমরা তার ন্যায়পরায়ণতা বা ভার্চু এথিক্স সংক্রান্ত কিছু ধারণাগুলো আমরা জানতে পারবো। তো প্রথমে অ্যারিস্টটলের যে জায়গাটা আলোচনা করবো বলছি সেটা হচ্ছে যে অ্যারিস্টটলের আবির্ভাব, মানে অ্যারিস্টটলের সময়কালের একটা প্রেক্ষাপটটা কেমন। অ্যারিস্টটল প্লেটোর পরবর্তী সক্রেটিক যুগের একজন দার্শনিক। তিনি প্লেটোর শিষ্য ছিলেন, আবার একাধারে তিনি তার পরবর্তী আলেকজান্ডার, নাম শুনেছে দেখবে, আলেকজান্ডার দ্য গ্রেট এর গুরু ছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেট খুব বেশি দিন না হলেও অল্প কয়েকদিন অ্যারিস্টটলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিল। এরপরে অ্যারিস্টটলের সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে, প্লেটোর দর্শনের বেশিরভাগ প্রভাবটাই তার মধ্যে পড়েছিল এবং পরম্পরাক্রমে সক্রেটিসের এথিক্স সংক্রান্ত যে ধারণা সেগুলো তার মধ্যে রয়েছে, সমাদৃত হয়ে রয়েছে। এদের থেকে অ্যারিস্টটল যে জায়গায় ভিন্ন সেটা হচ্ছে অ্যারিস্টটল তার সমসাময়িক, তার সময়কালে এমন কোনো দিক নেই, জ্ঞান চর্চার এমন কোনো দিক নেই যেদিকে তার কোনো না কোনো, যেদিকে তিনি কোনো না কোনো ভাবে একটা অভিনবত্ব রাখেননি, এমন কোনো দিক নেই জ্ঞান চর্চা আলোচনার ক্ষেত্রে। সে জীববিজ্ঞান হোক, পদার্থবিজ্ঞান হোক, অধিবিদ্যা বিষয়ক হোক, যুক্তিবিজ্ঞান হোক, অথবা নীতিবিদ্যা হোক, মানে জ্ঞান চর্চার যতগুলো দিক আছে, এবং রাষ্ট্র দর্শন হোক, রাজনৈতিক বিষয় হোক, সমস্ত দিকে তার পারদর্শিতা রয়েছিল। ইভেন তো বলা যায় তাকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। তার পিতার দিক থেকে নিকোমেকাস, সম্ভবত তার পিতার নামটা, যেটা পরবর্তীকালে তার দ্বিতীয় পক্ষে ছেলের ক্ষেত্রে এরকম নামটা দেওয়া হয়, তারই ওই মডিফিকেশনের জন্যই তার এথিক্সটা নিকোমেকিয়ান এথিক্স বলে নামটা আমরা পরে উল্লেখ করব। এই যে জায়গাটা, তিনি ওই চিকিৎসা বিজ্ঞানেরও জনক তাকে ধরা হয়। চিকিৎসা বিজ্ঞানের জনক বলতে একটা দিক থেকে আমি যদি বলি প্রাণীবিদ্যার দিক থেকে অবশ্যই জনক বলতে পারি আমরা কাকে, অ্যারিস্টটল। আবার ন্যায়তত্ত্বের মানে যুক্তিবিদ্যার দিক থেকে যদি আমরা কাউকে জনক করি তাহলে সেটা হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা আমরা পড়বো। দ্বিতীয় হচ্ছে এই যে মেটাফিজিক্স, ফিজিক্স, মেটাফিজিক্স, এই বিভাজনটাও মূলত ওই অ্যারিস্টটলের সময়কাল থেকে শুরু। ফিজিক্স এবং মেটাফিজিক্স, এইগুলো আমাদের এবারে দার্শনিক যে পরিভাষায়, আমাদের ওই চিকিৎসা বিজ্ঞান বা এইসবগুলো জেনে লাভ নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মেটাফিজিক্স সংক্রান্ত আলোচনা। এই মেটাফিজিক্স সংক্রান্ত আলোচনাতেই সর্বপ্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জ্ঞান তত্ত্ব, ঠিক আছে, এবং ধারণা তত্ত্ব। জ্ঞান তত্ত্বের দিকে সব থেকে বেশি প্রভাব পেয়েছে কার, প্লেটোকে জন্য জ্ঞান তত্ত্বের জনক বলা যায়। অ্যারিস্টটল সব থেকে বেশি আলোচনা করবেন কোথায়, অধিবিদ্যার দিকটা। অধিবিদ্যার দিকে অ্যারিস্টটলের গুরুত্ব বা দখল বেশি, আবার যুক্তিবিদ্যার দিক থেকে তার দখলটা একটু বেশি। যাই হোক, এই বিষয়গুলো একে একে আলোচনা করবো। আমি কিন্তু ভিডিওটা অফ করছি। শোনো, প্রথম তার এই যে কার্যকারণ তত্ত্ব, তার দর্শনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাটা নিয়ে আমরা প্রথম আলোচনা করব। এবং প্লেটোর বিরোধিতা, বিশেষ করে দ্রব্য সম্পর্কে বা প্লেটোর যে সামান্য তত্ত্ব সম্পর্কে অ্যারিস্টটলের বিরোধ, এটা যদি আমরা না বুঝি তাহলে অ্যারিস্টটলের দর্শনের বোঝাটাই অসম্পূর্ণ হয়ে যাবে। তাই আমরা শুরুটাই করবো ওখান থেকে প্লেটোর বিরোধ। প্লেটো সামান্যের থেকে
বিশেষের আবির্ভাব ব্যক্ত করেছেন। সামান্যকেই তিনি সাবস্টেন্স বা দ্রব্য বলে চিহ্নিত করেছেন। তার মতে তিনি দ্রব্যের যে সংজ্ঞা দিচ্ছিলেন কি, দ্রব্য হচ্ছে স্বনির্ভর, যা কোনো কিছুর উপরে নির্ভর করবে না। এই অর্থে কে কোনো কিছুর উপর নির্ভর করবে না, সেটা হচ্ছে ইউনিভার্সাল বা সামান্যগুলো। অ্যারিস্টটল কিন্তু এর সম্পূর্ণ বিরোধিতা করবেন। অ্যারিস্টটল আমরা দেখতে পাবো, পুরোপুরি অ্যারিস্টটল দেখাবেন যে শুধু বিশুদ্ধ সামান্য বলে যেমন আমরা কিছু পাবো না, তেমনি বিশুদ্ধ বিশেষ বলেও আমরা কিছু পাবো না। জগতে যা কিছু পাবো সেগুলো সবই হবে সামান্য এবং বিশেষের সমন্বিত সত্তা। তাই দ্রব্য বা যা কিছু বলি জগতের সত্তা, সেগুলো হবে সব সামান্য বিশেষের সমন্বিত রূপ। তাহলে এখানে হচ্ছে তার অ্যারিস্টটলের সাথে প্রথম বিরোধ। অ্যারিস্টটল যেখানে সার্বিক সত্তাকে গুরুত্ব দিচ্ছিলেন, বিশেষকে অস্বীকার করছেন, বিশেষের গুরুত্বকে তিনি অস্বীকার করছেন। বলছেন বিশেষগুলো হচ্ছে সেই সামান্যের কপি, সামান্যের কপি, ইউনিভার্সালের কপি হচ্ছে পার্টিকুলার। এই ইউনিভার্সাল গুলো হচ্ছে সামান্য ধারণা, আকার, ফর্ম, এবং এটা হচ্ছে দ্রব্য, সাবস্টেন্স। সাবস্টেন্স তার মধ্যে ইউনিভার্সাল। অ্যারিস্টটল এখানে একটা বলেছেন, প্রথম অংশটা কোথায়, এই জায়গাটা, যে সামান্য ধারণা আমি যদি জগতের পরিপ্রেক্ষিতে তাকাই, তাহলে এমন কোনো কিছু পাবো না যেটাতে শুধুমাত্র ধারণা রয়েছে বা শুধুমাত্র সেটা বিশেষ। এই দুটোকে তিনি একটা নাম দেবেন অ্যারিস্টটল দর্শনে, নামটা আমরা পাবো ফর্ম আর ম্যাটার। ফর্ম আর ম্যাটার, ঠিক আছে? তাহলে ফর্ম আর ম্যাটার সম্পর্কে আমরা আলোচনাগুলো বুঝবো। আমি জাস্ট পুরোটার একটা রোডম্যাপ বলছি কিভাবে আমরা আলোচনাগুলো পরপর চালিয়ে যাবো, কারণ এরপরে আমাদেরকে তত্ত্বের আলোচনা করতে হবে। তত্ত্বের আলোচনাতে যাওয়ার আগে আমাদেরকে কিভাবে অ্যারিস্টটলের দর্শনটাকে সজ্জিত করলে আমরা অ্যারিস্টটলের দর্শন সম্পর্কে সম্পূর্ণরূপে একটা জ্ঞান অর্জন করতে পারবো, সেই জায়গাটা আমি বলছি। তাহলে অ্যারিস্টটল প্লেটোর ওই সামান্য তত্ত্বের বা ধারণা তত্ত্বের ঘোর বিরোধিতা করলেন, দিয়ে তিনি বললেন যে জগতের বস্তু মাত্রই সামান্য এবং বিশেষের সমন্বিত শব্দ, ইউনিভার্সাল আর পার্টিকুলার মিক্স আপ করে বা ফর্ম আর ম্যাটার মিক্স আপ করে বস্তু। জগতের যে কোনো অবজেক্ট কেন যেটা ফর্ম আর ম্যাটারের সমন্বিত। এইবারে তিনি জগতের যে সৃষ্টি প্রক্রিয়া ব্যক্ত করতে যাচ্ছেন, সৃষ্টি প্রক্রিয়া ব্যক্ত করতে যাচ্ছেন বলতে আমরা যদি গোড়াতে ধরি, দেখো সেই পরমাণুবাদীরা পরমাণুর সাহায্যে জগতের সৃষ্টি প্রক্রিয়া ব্যাখ্যা করবে। পরমাণুর মিলনের জন্য এনারা আর কোনো তত্ত্বকে নিয়ে আনলেন, মানে আর কোনো কিছু নতুন তত্ত্বকে আবির্ভাব করে দেয় না, গতির সাহায্যে ব্যাখ্যা করে দিলেন। গতি আর শূন্য দেশের সাহায্যে পরমাণুগুলোর পরিবর্তন, পরমাণুগুলোর ইতিহাস সবকিছুকে ব্যাখ্যা করতে আমরা সক্ষম হয়েছে। অ্যারিস্টটল সেই জায়গায় আরেকটু জায়গা থেকে জগতের পার্সপেক্টিভে ঈশ্বরের প্রসঙ্গটা কিন্তু রাখতেন। ঈশ্বর তত্ত্বটার জন্য অ্যারিস্টটলের দর্শনে বিশেষ গুরুত্ব পায়, যেটা প্লেটোর দর্শনে পায় না। তবে মানে জগতের সৃষ্টি তত্ত্ব আলোচনা করতে তিনি কারণ তত্ত্বের যে বিষয়টা আলোচনা করছেন, সেটা হচ্ছে কারণ কথাটা কি অর্থে বলা হয়। এখানে অনেকটা কথা আছে যে গ্রিক শব্দ এই ধরনের কিছু শব্দ আছে, যে শব্দগুলোর থেকে তার এই কারণ তত্ত্বটা নিশ্চিত। বা কারণ বলতে কি বোঝায়? কারণ বলতে শুধু যে আমি আধার বা ধারক এইরকম বলবো তা কিন্তু নয়। তার এই দর্শনে কারণ মনে হচ্ছে হেতু। সোজা কথা হচ্ছে কারণ মনে হচ্ছে হেতু। আমরা সাধারণত কারণ বলতে কি বুঝি? কারণ বলতে একটা মূল কারণ, মানে উপাদান কারণটাকে কারণ বলে চিহ্নিত। খুব জোর হলে নিমিত্ত কারণকেও কারণ হিসাবে চিহ্নিত করি, মানে যে তৈরি করছে। কিন্তু বাকি দিকগুলো কেন তৈরি করছে, সেই সৃষ্টিটার কারণটা কি, সেই সৃষ্টি, সেই হেতুটা, মানে হেতুর আমরা এগুলোকে ব্যক্ত করি। এই জায়গাটা ব্যক্ত করছে বলেই এটা হচ্ছে দর্শন। যেমন আমরা একটা প্রশ্ন তুলি, দর্শনে দেখবে স্বাভাবিক প্রশ্ন তুলি, যেমন জগতের ঘটনাগুলো কেন ঘটলো, আচ্ছা গ্র্যাভিটি। জগতে কোনো একটা বস্তু কেন নিচের দিকে এলো, এর ব্যাখ্যা দিলাম। তাহলে দর্শনে কি করবে, এইটা কেন হয়, এই যে মৃত্যু, রাম মারা গেল জলে ডুবে। আচ্ছা রাম কি কারণে মারা গেল, জলে ডুবে। জলে ডুবের ব্যাখ্যাটা আমি তো অনুসন্ধানকারী দলের কাছ থেকে পেয়ে যেতে পারি, সে পুলিশ হোক বা আর্থিক। তাহলে এরপরে আমরা কি করবো, এরপরে দর্শন কোথায়, দর্শন এর ওপরে কেন, দর্শন এর থেকে ব্যাপক কেন, ব্যাপক এখানে মৃত্যুটা জগতে আসে এখানে। বুঝলাম রাম মারা গেল, আমি এই কারণে মারা গেল, মানে এই হেতুটা পেলাম। এর হেতু কি, মানে মৃত্যুটা
হচ্ছে কেন তার হেতু, হেতুর হেতু। এই যে বিষয়, সমস্ত প্রকার হেতু বা কারণকে জুড়ে যে মতবাদ ধরা হচ্ছে সেটা হচ্ছে তার নির্বাচন। এই কারণ তো তিনি 4 রকম কারণের কথা উল্লেখ করেন। কি কি 4 রকম কারণ? ম্যাটেরিয়াল কজ, এফিসিয়েন্ট কজ, ফর্মাল কজ আর ফাইনাল কজ। উপাদান কারণ, নিমিত্ত কারণ, আকারগত কারণ আর পরিণতি বা উদ্দেশ্য বা চরম কারণ। যাবো এই যে তাহলে ব্যাখ্যাটা হবে কিন্তু তার জগৎ সৃষ্টি। তিনি এই কারণ তত্ত্বটা ব্যাখ্যা করতে যাবেন জগৎ সৃষ্টি, জগৎ নিবর্তন। কিন্তু কারণগুলো কি কি সেটা আমরা বোঝার জন্য আমরা বাস্তবিক উদাহরণ নিয়ে বুঝতে পারবো। ম্যাটেরিয়াল কজ এটা কি? যে কোনো একটা কার্যবস্তু বা যে কোনো একটা ঘটনা যে উপাদানটা দিয়ে, যে এলিমেন্টস দিয়ে তৈরি, সেই উপাদানগুলোকে ওই বস্তুটার বা ওই কার্যবস্তুটার উপাদান কারণ হিসেবেই ছিল। কিরকম? যেমন আমি সক্রেটিসকে অ্যারিস্টটলের যে উদাহরণ আছে সেখান থেকে আমরা বলতে পারি অন্য একজন ভাস্কর সক্রেটিসের স্মৃতি রক্ষার জন্য ব্রোঞ্জ ধাতু দিয়ে সক্রেটিসের মূর্তি নির্মাণ করলেন। এখান থেকে আমরা 4টা কারণকে পরপর বেছে নিতে পারি। কি দিয়ে মূর্তি নির্মাণ করলেন? ব্রোঞ্জ ধাতু দিয়ে। তাহলে ব্রোঞ্জ ধাতু হলো উপাদান। যদি এর সাথে আরো কিছু জুড়ে থাকে তাহলে সেগুলো উপাদান, যেগুলো এতে রয়ে আছে, মানে ঠিক সমবায় সম্বন্ধে রয়ে আছে, যদি ন্যায়ের পরিভাষা। উপাদান কারণ গেল। আচ্ছা, যে তৈরি করলেন বা যা দিয়ে তৈরি করলেন সেগুলো সব হচ্ছে নিমিত্ত কারণ। এই নিমিত্ত কারণ, উপাদান কারণ। আচ্ছা, আমি বলেছি এবারে এই দুটোকে মেন রাখা হয় সবাই, এগুলো তো ফিক্স এই আলোচনাগুলো পাই। মানে দর্শনে কেন আলাদা? এর কারণ একটা বস্তু যে সৃষ্টি হলো বা সৃষ্টি করা হলো তার কারণ কি? আমি সক্রেটিসের যে মূর্তিটা তৈরি করা হলো এর কারণ কি? ঠিক আছে, তখন আমরা পেলাম কি সক্রেটিসের মূর্তিটা তৈরি করা হলো কেন? সক্রেটিসের স্মৃতি রক্ষা করা। তাহলে সক্রেটিসের স্মৃতি রক্ষা এটা হচ্ছে ফাইনাল কাজ। আর যে আকারে উপাদানটাকে আকারিত করা হয়, উপাদানটাকে যে শেপে দেওয়া হয়, শেপ এখানে কিন্তু আইডিয়া শেপ দুটোকে আলাদা করবে। প্লেটো আইডিয়া বলবেন কিন্তু অ্যারিস্টটল শেপ বলবেন, আইডিয়া নয়। আপনি পূর্ণ আইডিয়া চরম আইডিয়ার বিরুদ্ধে রয়েছে। চরম আইডিয়া বলে কিছু আসতে পারে না, মানে আমাদের জগতের দিক থেকে আমরা কিছু পেতে পারি না। এরকম হয়ে আমরা কি পেলাম যে আকারগত কারণটা কি? কার আকারে আকারিত করলাম ওই উপাদানটাকে? সক্রেটিসের আকার, সক্রেটিসের মূর্তির আকারে। তাহলে সক্রেটিস হচ্ছে এখানে আকারগত কারণ। এবারে এখানে আমরা কি কি বিষয়টা জেনে নেবো যে গতির উৎস। কোন কারণটা গতির উৎস? কোন কারণটা উপাদানগুলোর মধ্যে গতি সঞ্চার করে উপাদানগুলোকে আকারিত করে একটা কার্যবস্তু তৈরি করছে? উপাদানটাকে শেপ দিয়েই তো কার্যবস্তু তৈরি করছে। কোন কারণটা তৈরি করছে? সেটা হচ্ছে নিমিত্ত কারণ, এফিসিয়েন্ট কজ। নিমিত্ত কারণ বস্তু উপাদানের মধ্যে গতি সঞ্চার করার ফলে উপাদানটা কার্যে পরিণত হচ্ছে। এখানে আমি বললাম যে সেই পরমাণুবাদে ভাবো ওরা গতিটা ওর মধ্যে নিক্ষেপ করে দিচ্ছে, উপাদানের মধ্যেই গতিটাকে দিয়ে দিচ্ছে। মানে আর ওর জন্য গতির জন্য আর আলাদা করে কোনো সত্তাকে লাগে না। অ্যারিস্টটলে কিন্তু লেগেছে। অ্যারিস্টটল কিন্তু বলছে যে গতিটা উপাদানের মধ্যে নেই, উপাদানকে বাইরে থেকে গতি প্রদান করা হচ্ছে, দিয়ে সে আকারিত হচ্ছে, ফর্ম নিচ্ছে, একটা শেপ নিচ্ছে, তার ফলে কার্যবস্তু তৈরি। 4টা কারণ। এই 4টা কারণ আমরা কি কি পেলাম? উপাদান, আকারগত কারণ, নিমিত্ত কারণ আর সর্বশেষ পেলাম পরিণতি কারণ। পরিণতি কারণ মানে এটা কিন্তু ফাইনাল। এটা ফাইনাল কেন? এই পরিণতি কারণের যদি, মানে আমি কোন একটা কার্যবস্তু সৃষ্টি করছি, যদি সেই সৃষ্টি কোনো উদ্দেশ্য আমার কাছে না থাকতো তাহলে সেই সৃষ্টিটা সম্ভবই হতো না। নিমিত্ত কারণ যে সে তো সৃষ্টিটা করলো, তাহলে নিমিত্ত কারণ উপাদানকে আকারিত করতে তৎপরই হতো না যদি না তার কাছে একটা উদ্দেশ্য থাকে। তাহলে এই উদ্দেশ্যটা এটাই হচ্ছে ফাইনাল কজ। এই উদ্দেশ্যটাই হচ্ছে চরম কারণ, যেটা উপাদানটাকে আকার দিতে সাহায্য বা উপাদানটাকে আকার দিতে তৎপর হয়। বুঝতে পারছো? এই যে জায়গাটা, এইগুলো আমরা এখানে নোট ডাউনের মধ্যে তোমার কি কি রয়েছে?
প্রথমে এই 4 প্রকার কারণ, এই 4 প্রকার কারণের মধ্যে 4টা কারণকে আলটিমেট জায়গায় মানে চরম জায়গায় গিয়ে অ্যারিস্টটল 2টো কারণে নিয়ে আসে। এই একদিকে রইবে উপাদান কারণ মানে ম্যাটেরিয়াল কজ, আর একদিকে রইবে বাকি তিনটে উপাদান কারণ আর ম্যাটেরিয়াল কজের উপাদান কারণ, এটা একদিক। আর বাকি তিনটে মানে এফিসিয়েন্ট কজ, ফাইনাল কজ আর ফর্মাল কজ, এরা আরেকটা দিকে নেই। এই আর একটা দিককে, এই যে তিনটেকে নিয়ে একটা দিক হচ্ছে সেটাকে বলা হয় ফর্মাল কজ, ফর্ম। আর ম্যাটেরিয়াল কজ ম্যাটার। জগৎ সৃষ্টির পরিপ্রেক্ষিতে বুঝি, জগৎ সৃষ্টির পরিপ্রেক্ষিতে জগৎ বর্তনের বা জগতের সৃষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে উপাদান কোনটা? ম্যাটার। উপাদান কোনটা? ম্যাটার। আর বাকিগুলো কোনটা? গড। কেন আগে বিভাজন করে নিয়ে আমি এই কথাটা বললাম? কারণ যদি আমি প্রশ্ন পেয়েছি এরকম যে জগৎ সৃষ্টির ক্ষেত্রে ওটা কি বললেন? জগৎ সৃষ্টির ক্ষেত্রে বললাম উপাদান কারণটা হচ্ছে ম্যাটার। উপাদান কারণটা হচ্ছে ম্যাটার। ম্যাটার মানে জড়। জড়টা কি জিনিস আমি তোমাকে বলছি। উপাদান কারণটা হচ্ছে ম্যাটার। বাকি তিনটে জগৎ সৃষ্টির ক্ষেত্রে বাকি তিনটে কারণ এফিসিয়েন্ট কজ হোক, ফাইনাল কজ হোক, ফর্মাল কজ হোক, সেই তিনটে হচ্ছে গড। কি বললেন? গড? তিনটে কি? গড গড ঈশ্বর। সাউন্ডটা আস্তে আসছে আপনার, সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছে। আমি কি হেডফোনটা থেকে খুলে দেবো? মানে আস্তে আসছে আর কি মাঝে মধ্যে। না এখন তো ঠিক আছে। এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হয়তো মুখের কাছে দূরে করার জন্য এটা হচ্ছে। আমি জগৎ সৃষ্টিটার ক্ষেত্রে আমি বললাম যে কারণ তত্ত্বটাকে আমরা দুটো দিক থেকে বুঝবো। কারণ জগৎ সৃষ্টির দিক থেকে আরেকটা ব্যবহারিক যে বস্তুটি রয়েছে বস্তু জগতের দিক থেকে। তুমি যে বস্তুটা, তুমি বা যে কেউ, আমরা কোনো মানুষ যে বস্তুগুলো সৃষ্টি করি সেইটার দিক থেকে প্রথমে বুঝলাম যে ভাস্কর একটা মূর্তি নির্মাণ করলো কার? সক্রেটিসের। কি দিয়ে? ব্রঞ্জ ধাতু দিয়ে। কি জন্য? সক্রেটিসের স্মৃতি রক্ষার জন্য। এই যে এখানে আমরা 4টা কারণকে বুঝতে পারলাম যে যা দিয়ে তৈরি করা হলো বা যাকে আকারিত করা হয় সেটা হচ্ছে উপাদান। সেটাই হচ্ছে উপাদানগত কারণ। কাকে আকারিত করা হলো? না, ব্রঞ্জ ধাতুটাকে। তাহলে ব্রঞ্জ ধাতুটা হচ্ছে উপাদান। কি আকারে আকারিত করা হলো, কার আদলে তৈরি করা হলো, সেটা হচ্ছে আকারগত কারণ। যে শেপে দেওয়া হলো সেই শেপটা হচ্ছে ওর আকারগত কারণ। তাহলে শেপটা কার? সক্রেটিস হলো এর আকারগত কারণ। এইবারে কে তৈরি করলেন? কি দিয়ে তৈরি করলেন? যিনি তৈরি করলেন আর যা দিয়ে তৈরি করলেন সেটা হচ্ছে পুরোটা এফিসিয়েন্ট কজ, নিমিত্ত কারণ। যেমন আমি বললাম কি বলে ভাস্কর তৈরি করছেন। আচ্ছা, ভাস্কর যা যা অস্ত্রগুলো নিয়েছেন বা যন্ত্রপাতি নিয়েছেন সেগুলো সব হচ্ছে নিমিত্ত কারণ। এই নিমিত্ত কারণ বা এফিসিয়েন্ট কজের ওই জন্য আবার 4 রকম গতি অ্যারিস্টটল কিন্তু স্বীকার করেছেন। আর কি লাস্ট হচ্ছে ফাইনাল কজ। এই যে উপাদানটাকে আকারিত করতে তৎপর হলেন, এর উদ্দেশ্য আমি বলেছি হেতু, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে সক্রেটিসের স্মৃতি রক্ষা করা। যদি সক্রেটিসের স্মৃতি রক্ষা করার কনসেপ্টটা না আসতো, এটা না আসতো, তাহলে সক্রেটিসের এই উপাদানটাকে আকারিত করার ভাস্করের কোনো প্রচেষ্টাও হতো না। আমরা কোনো মূর্তি নির্মাণ করি হয় পূজা করার জন্য, তাহলে ওটা হচ্ছে কি? ফাইনাল কজ বা উদ্দেশ্য কারণ বা চরম কারণ। বুঝতে পারছো? জগতের পরিপ্রেক্ষিতে আমি এটাকে বুঝতে চাইছি। জগতের পরিপ্রেক্ষিতে তো থাকবে উপাদান কারণ, 4টা কারণই থাকবে। এক কথায় আমি বুঝে নিলাম যে জগতের পরিপ্রেক্ষিতে উপাদান কারণ যেটা সেটা হচ্ছে ম্যাটার। উপাদান কারণ হচ্ছে ম্যাটার। বাকি 3টে কারণই হচ্ছে গড। কিভাবে বাকি 3টে কারণ গড সেটা আমরা একটু বুঝবো। সেপারেট প্রশ্ন হতে পারে যে জগতের ক্ষেত্রে এফিসিয়েন্ট কজ কি? অ্যারিস্টটলের মতে জগতের ক্ষেত্রে এফিসিয়েন্ট কজ কি? নিমিত্ত কারণ কি? তখন কিন্তু মাথায় রাখবে ঈশ্বর। জগতের ক্ষেত্রে ফাইনাল কজ কি? জগতের ক্ষেত্রে ফর্মাল কজ কি? ঠিক আছে? জগতের ক্ষেত্রে ঈশ্বর কেন এফিসিয়েন্ট কজ হবে এই জায়গাটা আমাদের একটু বেশি করে বুঝতে হবে। যেটা আমি বললাম গ্রিক পরমাণুবাদী ছিল না। গ্রিক পরমাণুবাদী ঈশ্বরের প্রসঙ্গটা টানেনি। গতি দিয়ে ওদের মধ্যে শূন্যদের
গতির কল্পনা করেই ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছিল। এরা কিন্তু অ্যারিস্টটল কিন্তু সেখানে এইটা রাখছে, ঈশ্বরের প্রসঙ্গটা রাখছে কি জন্য? গতি সঞ্চারের জন্য। আচ্ছা, এবারে আমি কি বললাম যে এফিসিয়েন্ট কজের ক্ষেত্রে আমি চারটা রকম, মানে এই যে গতি, অ্যারিস্টটল যে গতির কথা বলবেন, চার রকম গতির কথা, ঠিক আছে? একটা হচ্ছে সাবস্টেন্সিয়াল, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ, আর একটু আস্তে আস্তে বলবেন স্যার। হ্যাঁ আরেকবার বলছি একটু। বলবো? আচ্ছা বললাম, হ্যাঁ, স্যার, অ্যারিস্টটল চার রকম স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, আমার একটা Hello? প্রশ্ন আছে। হ্যালো, আচ্ছা বলো বলো বলো। বলছি আপনি বললেন যে ঈশ্বরের প্রসঙ্গটা অ্যারিস্টটল এনেছেন গতি সঞ্চারের জন্য। তো গতি তো একমাত্র নিমিত্ত কারণেই সঞ্চার করছেন, মানে যিনি জিনিসটা তৈরি করছে। তাহলে নিমিত্ত কারণকে কেন, মানে শুধু গড বললেই তো হয়ে যেত? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো, তোমার কথাটা বুঝতে পারলাম। হ্যাঁ, এবার তুমি যে প্রশ্নটা বললে সেটা আমি বলতে চাচ্ছি এটা, যে আপনি বলছেন যে যে উপাদান কারণের উপর গতি সঞ্চার করা হচ্ছে, তারপরে সেটা একটা উদ্দেশ্যে পরিণত হচ্ছে। তো এই যে গতিটা, হ্যাঁ বল, তো এই যে গতিটা আর প্রসঙ্গর কারণেই অ্যারিস্টটল হলো ঈশ্বরকে স্বীকার করেছে। তো মানে এই গতিটা তো সঞ্চার করছেন নিমিত্ত কারণ, মানে যিনি ভাস্কর্য। তাহলে আর বাদ বাকি কারণগুলোকেও মানে গডের জায়গায়, মানে আর তিনটে কারণকেও কেন গডের জায়গায় দেওয়া হচ্ছে, মানে গড হিসেবে মেনে নেওয়া হচ্ছে? কেন জানি না। ঠিক আছে, হ্যাঁ, দেখো এবারে তোমার প্রশ্নটা খুব স্বাভাবিক। এবার এটা শোনো, ঠিক আছে? প্রথম হচ্ছে যে অ্যারিস্টটল গডের প্রসঙ্গটা নিয়ে আসবেন শুধুমাত্র গতি ব্যাখ্যা করার জন্য তা না। একটা জায়গায় আমি কম্পেয়ার করলাম যে ওরা গতি সঞ্চারের জন্য আর কাউকে রাখেনি, মানে নিমিত্ত কারণ রূপে ঈশ্বরকে স্বীকার করে না। অ্যারিস্টটল কিন্তু স্বীকার করে নিমিত্ত কারণ। আচ্ছা, নিমিত্ত কারণ রূপে ঈশ্বর যদি হয়, তাহলে ঈশ্বর কিভাবে ফর্মাল কজ হচ্ছে, কিভাবে ঈশ্বর নিজে কি বলে ফাইনাল কজ হচ্ছে? ওখানে তো ভাস্কর, মানে একজন জগতের পরিপ্রেক্ষিতে, জগতের কোনো বস্তু পরিপ্রেক্ষিতে আমি দেখলাম ভাস্কর নিমিত্ত কারণ হচ্ছে, কিন্তু ভাস্কর তো নিজের ফর্মাল কারণ হচ্ছে না, ভাস্কর নিজে কি বলে ওই ফাইনাল কজও হচ্ছে না। আচ্ছা, এইটার তফাৎ কোথায়? কেন ঈশ্বর জগতের ক্ষেত্রে তিনটি? ভাস্করের আবির্ভাবের আগে সক্রেটিসের স্মৃতি রক্ষা করার কল্পনা আসছে, বা সক্রেটিসের স্মৃতি রক্ষা বা সক্রেটিস বলে কোনো ব্যক্তি ছিলেন, সেটা তার আবির্ভাবের আগে বা তাকে তৈরি করা। এই জন্য ও হচ্ছে, স্যার একটু জোর বলুন না, কিছু শোনা যাচ্ছে। আমি বললাম মানে ভাস্কর্যে সক্রেটিসের স্মৃতি রক্ষা করার জন্য সক্রেটিসের মূর্তিটা নির্মাণ করছে, বা সক্রেটিসের আকারে ম্যাটারটাকে আকারিত করছে। এটার জন্য ভাস্করের পূর্ববর্তী কিছু ঘটনা হয়েছে, সক্রেটিসের আবির্ভাব, সক্রেটিসের করণীয় কাজ, জগৎ সৃষ্টির ক্ষেত্রে এই পূর্বে কোনো ঘটনা নেই। জগৎ সৃষ্টির ক্ষেত্রে উদ্দেশ্যটা কার? মেটারটা যে ফর্মে পরিণত হবে, এই উদ্দেশ্যটা কার? উদ্দেশ্যটা মানে যেমন ছিল সক্রেটিসের স্মৃতিরও আমার পূর্ববর্তী একটা ঘটনা ছিল, ঠিক আছে? বা যদি ও ভবিষ্যৎ পরিকল্পনা করে কোনো কার্যবস্তু তৈরি করতে, তাহলে সেই ভবিষ্যৎ পরিকল্পনাটা হতে পারছে। জগতের ক্ষেত্রে ঈশ্বরের আগে এইরকম কোনো না পূর্ববর্তী ঘটনা আছে, না ভবিষ্যৎ পরিকল্পনা। যদি ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, তাহলে সেই ভবিষ্যৎ পরিকল্পনাটা ঈশ্বর। আর জগতের ক্ষেত্রে ফাইনাল কজটা হচ্ছে ঈশ্বর। ফাইনাল কজটা হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের পূর্বে সেখানে আর কোনো সত্তা নেই। সত্তা একটা আছে উপাদান, উপাদানের মধ্যে কোনো গতি নেই, উপাদান গতিহীন, একে তাহলে গতি দিতে হবে। আর একটাই সত্তা আছে যার মধ্যে গতি আছে, যার যে সমস্ত গতির কারণ, গতি আছে বলবো না, যে সমস্ত গতির কারণ কিন্তু নিচে অগতিশীল, সমস্ত গতির কারণ, গতির উৎসটা, সেটাকে তাহলে ফাইনাল কজ হচ্ছে গড আগে। অ্যারিস্টটল যখন ব্যাখ্যা করছেন গডকে আগে নিমিত্ত কারণ বলবেন, তিনি বলবেন জগতের ফাইনাল কজটা হচ্ছে গড।
উদ্দেশ্য কারণটা বা পরিণতি কারণটা কে, জগতের চরম কারণটা কি, কে উপাদানটাকে আকারিত করছে চরম ভাবে, যে উদ্দেশ্য করছে পুরোটা সম্পূর্ণটাকে নাম দেওয়া হচ্ছে। আচ্ছা, জগতের একটা স্টেপ দিতে হবে। কনসেপ্টটা কি ছিল? সক্রেটিস। কিছু ছিল মানে গডের কিছু ছিল না, তাহলে কনসেপ্টটাকে শেপটাকে এবারে ফর্মাল কজটা পেলাম গড, ফাইনাল কজটা পেলাম। আচ্ছা, ফাইনাল কজ যদি গড হয়, যেটা ফাইনাল কজ, এবারে গতি সঞ্চারের জন্য কাকে জগতের ফাইনাল কজ রূপে ঈশ্বর গড হলেন জগতের এফিসিয়েন্ট। এফিসিয়েন্ট কজ রূপে ফাইনাল কজ নয়, ফাইনাল কজ রূপে গড হলেন জগতের এফিসিয়েন্ট। মানে পরিণতি কারণ রূপে ঈশ্বর হচ্ছেন জগতের নিমিত্ত কারণ। বললাম দুটো জিনিসই আছে তৎকালে, একটা রয়েছে স্বয়ং ঈশ্বর, আরেকটা রয়েছে জড়। এটা বিশুদ্ধ জড়। বিশুদ্ধ জড়, বিশুদ্ধ জড় মানে শেপলেস ম্যাটার। শেপলেস ম্যাটার সেটা হচ্ছে বিশুদ্ধ ম্যাটার। এই ম্যাটারটা ঠিক আছে। আরেকটা মেটাললেস ফর্ম। মেটাললেস ফর্মটা কি? মেটাললেস ফর্ম মানে জড়হীন আকার, শুধু আকার। আচ্ছা, তুমি এমন কোন একটা আকারের কল্পনা করো তো, যে আকারটাকে কোনো জড়র ফর্ম দেবে না। আবার তুমি এমন একটা জড়র কল্পনা করো তো, যার কোনো আকার নেই। আমরা যখন পরবর্তী দর্শনে পেয়েছি জড় হলে তার মধ্যে আকার নেই, এমন একটা জড়কে আমরা নিয়েও আসতে পারি। আবার জড় আর আকারকে সামগ্রিক ভাবে বা সমন্বিত ভাবে আমরা বস্তু জগতে জগৎকে আমরা যখন পেয়ে গেছি, জগৎটাকে যখন পেয়ে গেছি, এর আকারটাকে কি নাম দেবো? আকারটা কি সক্রেটিসের মতো কোন পৃথক সত্তাকে? আকারটা হচ্ছে সেই একই জায়গায় সেটা কর। জগতের ওই যে ফর্মটা, কোন একটা কনসেপ্ট আমি বলেছি প্রথম থেকে একটা কথা বলেছিলাম যে ফিলোসফিতে যে গড সেটা কোনো ব্যক্তিত্ব নয়। অনেকে বলবে অ্যারিস্টটলের দর্শনে কি ঈশ্বরের ব্যক্তিত্ব আরোপ করা যাবে, সে নিয়ে একটা প্রশ্ন হয়। ব্যক্তি সবসময় মাত্রা ব্যক্তি নয়, জাস্ট এটা সত্তা, একটা ধারণা, অসীমতা পূর্ণতা সব কিছু ধারণার একসাথে। জগতের ক্ষেত্রে প্রথম ওই জন্য গডই হচ্ছে ফাইনাল ফার্স্ট, গডই হচ্ছে এফিসিয়েন্ট। এই ফাইনাল কনসেপ্টে গড হচ্ছে এফিসিয়েন্ট। স্যার হ্যালো, বলো। বলছি স্যার এখানে গডকে কি চেতন বলা হচ্ছে নাকি? গডকে কি চেতন বলা হচ্ছে, মানে চেতন যুক্ত বলা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সেটা স্যার ঠিক আছে। এরপরে আর কয়েকটা কথা শোনো। গড হচ্ছে চেতনা, কিন্তু বিশুদ্ধ চেতনা। ভালো করে মাথায় রাখবো, গড যে চেতনা মানে একদম সেটা উপাদানের সাথে সমন্বিত হয়ে চেতনা। গড হচ্ছে বিশুদ্ধ চেতনা, কনসাস বিইং, বা যেটাকে উনি একটা কথা বলেন থট অফ থট, চিন্তনের চিন্তন, বিশুদ্ধ চিন্তন, বিশুদ্ধ চিন্তন। যেমন আমরা একটা জায়গায় পড়েছি, পরবর্তীকালে তোমরা পাবে, আমরা যখন যখনই কোনো কিছু চিন্তা করতে যাবো, তখন আমরা কোনো না কোনো বস্তু বিষয়কে পাবোই, সাবজেক্ট অবজেক্ট সেটা থেকেই যাবে। এখানে ঈশ্বর হচ্ছেন সেই রকমই একটা চিন্তন, বড় হচ্ছে সেই রকম একটা চিন্তন যেটা আর অবজেক্ট, বিশুদ্ধ চিন্তা, মানে ওই ম্যাটার। এবারে আমরা এই যে 4 রকম কজ পেলাম, এই 4 রকম কজ স্যার কথা না কেটে কেটে আসছে, আর মানে আমার আসছে। আচ্ছা, তাহলে হ্যাঁ স্যার, বুঝতে পারছি না। একবার মিউট করি, তাহলে হয়তো যদি কিছুটা ইমপ্রুভ হয়। হ্যাঁ স্যার বলছি একবার মিউট করি, যদি কিছুটা ইমপ্রুভ হয়। আমি জানি না পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে দুটো জায়গায় নোট করো। আমি বললাম একদিকে ম্যাটেরিয়াল কজ রাখো, ম্যাটারকে, আর ফাইনাল বাকি 3টে কজ রাখো গডকে, জগতের পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, বাকি যদি বস্তু জগতের পরিপ্রেক্ষিতে, প্রশ্নটা দুটো ভাবেই হতে পারে, জগতের পরিপ্রেক্ষিতে হতে পারে আর বস্তু জগতের পরিপ্রেক্ষিতে হতে পারে। বস্তু জগতের পরিপ্রেক্ষিতে বলতে একটা উদাহরণ দিই, যেমন আমি বললাম ভাস্করের ক্ষেত্রে। ভাস্কর সক্রেটিসের মূর্তি নির্মাণ করছেন সক্রেটিসের স্মৃতি রক্ষার জন্য ব্রঞ্জ ধাতু। এখানে কোনটা কারণ?
এফিসিয়েন্ট কজ কোনটা বলে দেবে। এইরকম একটা দিতে পারে প্রশ্ন, এই একটা জায়গায় প্রশ্ন। গতি সঞ্চার করে, গতির কারণটা যেটা, গতির কারণ, জগতের গতির কারণ হোক, বস্তু জগতের গতির কারণ হোক, আমরা যে পদার্থগুলো সৃষ্টি করছি সেই পদার্থগুলোর কার্যবস্তুটার মধ্যে উপাদানটাকে আকারিত করার জন্য উপাদানটাকে গতি দেওয়ার কারণ হোক, সবগুলোর ক্ষেত্রেই এফিসিয়েন্ট কজটাই হচ্ছে গতির কারণ। এফিসিয়েন্ট কজ হচ্ছে গতির কারণ। ঠিক আছে, এই যে আমি বললাম এরপরে মোশন মানে গতিটা, 4 রকম গতির কথা বলবেন তিনি। সাবস্টেন্সিয়াল মোশন দ্রব্যগত, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ আর লোকোমোশনাল। এই 4 রকম গতির কথা অ্যারিস্টটল। স্যার আরেকবার বলবেন? স্যার আরেকবার বলুন। হ্যালো, বললাম সাবস্টেন্সিয়াল মোশন, নেক্সট। কোয়ালিটেটিভ মোশন, কোয়ান্টিটেটিভ মোশন, কোয়ান্টিটেটিভ মোশন বলবো, আর লোকোমোশনাল। কি বললেন লাস্টেরটা স্যার? LOCOMOTIONAL। আরেকবার বলবেন স্যার বানানটা? LOCOMOTIONAL। থ্যাংক ইউ স্যার, হয়ে গেছে। ঠিক আছে, এবারে 4টাকে আমি যদি একটু করে বুঝে নিই তাহলে বুঝে নিতে পারি যে যখন একটা বস্তু সৃষ্টি হচ্ছে কেন, ঠিক আছে, অথবা বস্তুটা কিসে পরিণত হচ্ছে, কোন রূপে পরিণত হচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে সাবস্টেন্সিয়াল মোশনের জন্য। আমাদের জন্ম মৃত্যু সাবস্টেন্সিয়াল মোশনের কারণ। কোয়ালিটেটিভ মোশন কি, এর মধ্যে কোন গুণগুলো আসবে, কোয়ালিটেটিভ মানে কোয়ালিটি মানে গুণ, কোন গুণগুলো আসবে আমাদের জন্মের থেকে মৃত্যু অবধি অনেকগুলো চেঞ্জ হবে। এই যে চেঞ্জেস গুলো, গুণাবলীর চেঞ্জ, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ মোশন। আমাদের পরিমাণগত কিছু মানে আমরা বাড়া কমা, যে কোনো বস্তুর ক্ষেত্রে ইনক্রিজ ডিক্রিজ, এইগুলো হয় কোয়ান্টিটেটিভ চেঞ্জের জন্য বা মোশনের জন্য। আর লোকোমোশনাল, এগুলো কেমন একটা প্লেস চেঞ্জ, এই যে জায়গাটা সেটা হচ্ছে লোকোমোশন। ঠিক আছে, এই 4 রকম লোকোমোশনটা কি স্যার একবার বলবেন? লোকোমোশনটা প্লেস চেঞ্জ আমি যেটা বলি, মানে আমরা সাধারণভাবে গতি কোনটাকে বুঝি, আমরা সাধারণভাবে গতি বলতে গমনকেই তো বুঝি। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, এটাই তো গতি বলি। এই যে গমন বলছি আমি, এটাকেই লোকোমোশনাল বলা হচ্ছে। এই গতিটাই হচ্ছে লোকোমোশন। আমাদের তো আরো গতি আছে, আরো চেঞ্জেস আছে। তো আমাদের মধ্যে কি শুধু জায়গার পরিবর্তন? আমি এক জায়গা থেকে একটা গাছেরও গতি আছে, গাছের জন্ম মৃত্যু, গাছের উৎপত্তি বিনাশ, এটা হচ্ছে সাবস্টেন্স। আচ্ছা, গাছের বৃদ্ধি সেটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ, পরিমাণগত চেঞ্জ, বৃদ্ধি। আচ্ছা, গাছের যে তোমার কালারের পরিবর্তন, শেপের পরিবর্তন, এই সব যেগুলো ওর কিন্তু ওই লোকোমোশনাল মানে আমরা বললাম জায়গার পরিবর্তন। তুমি আমি আমাদের যে জায়গার চেয়ে একটা বস্তুকে অন্য জায়গায় সরানো, এগুলো হচ্ছে লোকোমোশন। এই 4 রকম গতি রয়েছে। ঠিক আছে, এইবারে এই সমস্ত কারণগুলোকে দুটো পার্টে নিয়ে আসা হলো, একটা হচ্ছে ফর্ম আর একটা হচ্ছে ম্যাটার। এটা অনেকটা সরলীকরণ। ফর্ম আর ম্যাটার কি জিনিস? যদি আমি ম্যাটার বলি, ঠিক আছে, ম্যাটার হচ্ছে একটা এমন একটা দ্রব্য যার কোনো রকম শেপ নেই, কোনো রকম কোয়ালিটি নেই। ম্যাটার হচ্ছে এমন একটা পদার্থ যার মধ্যে কোনো রকম শেপ নেই, কোনো রকম কোয়ালিটি নেই। এটা হচ্ছে বিশুদ্ধ ম্যাটার। ঠিক আছে, তোমরা বইতে পড়বে by matter Aristotle means that one type of substance which has no shape and no quality. আর ম্যাটার আরেকদিকে ফর্ম। ফর্মটা কি? ফর্ম হচ্ছে এমন একটা শেপ যার মধ্যে যেটা কোনো ম্যাটার নেই, যেটা কোনো ম্যাটারের সাথে এখনো সম্পর্কিত হয়নি, সেটা হচ্ছে পিওর ফর্ম। আর পিওর ম্যাটার আর পিওর ফর্ম দুটো দিক পেয়ে গেলাম। আমি জগতের পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলো সব মিক্স আপ হয়ে যাবে। জগতের পরিপ্রেক্ষিতে সবগুলোই কিন্তু মিক্স আপ হয়ে যাবে। বস্তু জগতে যখনই দেখতে যাবো
ওইটা পাবো না, পিওর ফর্ম পাবো, যেটা অ্যারিস্টটল করতে দিয়ে কি বলে স্যার পিওর ফর্মটা আপনি কি বললেন? পিওর ফর্ম মানে বিশুদ্ধ যে আকার, যেটা উপাদানহীন আকার, সেটা হচ্ছে বিশুদ্ধ আকার। মেটারলেস ফর্মটাই হচ্ছে পিওর ফর্ম। পিওর ফর্ম ইজ এ মেটারলেস ফর্ম। কথাটা বুঝতে পারলেন না পারলেন না? মেটারলেস মানে কি? উপাদানহীন আকার। উপাদানহীন আকার। তুমি যে কোনো একটা তুমি যে কোনো বস্তুতে দেখো, দেখো সেটা কোনো না কোনো জড় আর কোনো না কোনো আকারে আকারে। যে কোনো বস্তুতে দেখো, শুধু উপাদান মানে শুধু মেটার রয়েছে বা শুধু আকার রয়েছে এরকম কিছু নেই। কল্পনাটা কোথায় হচ্ছে? মূলে, জগতের মূলে যদি নাকি একটা হচ্ছে বিশুদ্ধ জড়, ঠিক আছে, ফর্মলেস ম্যাটার, আর একটা মেটারলেস ফর্ম। এইবারে যখন আমি পরিপ্রেক্ষিতে দেখতে যাব, জগতে খুঁজতে যাব, তখন কিন্তু মিক্স আপ হয়। তাহলে জগতে প্লেটোর উপরেও এখানে প্রভাব পড়ছে। প্লেটো যেখানে বলেছিলেন ইউনিভার্সাল গুলো হচ্ছে ফর্ম, পার্টিকুলার গুলো হচ্ছে তার কপি ম্যাটার। এবারে অ্যারিস্টটল কিন্তু সেটা বলছেন। অ্যারিস্টটল বলছেন যে ইউনিভার্সাল যে ফর্ম নেই, পিওর ফর্ম আর কোথাও আমরা পাবো না। পিওর ফর্ম এটা হচ্ছে একটা শুধুমাত্র চিন্তনের দ্বারা, শুদ্ধ চিন্তন, শুধু চিন্তনের চিন্তন, আর এটা কোনো আমরা স্বাভাবিক চিন্তনের দ্বারা আমরা কিন্তু এটাকে দেখি। আর পিওর ম্যাটার মানে ফর্মলেস ম্যাটার। তাও আমি এখন জগতের বস্তুগুলো কি অ্যারিস্টটল বলছিলেন জগতে, প্লেটো বলেছিলেন জগতের বস্তুগুলো সব হচ্ছে ইউনিভার্সালি ফর্ম। তো বলছেন না, জগতের বস্তুগুলো সব হচ্ছে ম্যাটার, পার্টিকুলার আর ইউনিভার্সাল দুটো মিক্স আপ, ফর্ম আর ম্যাটার দুটো মিক্স আপ। ঠিক আছে, অ্যারিস্টটলের মতে কয়েকটা আমি কথা উল্লেখ করছি। ম্যাটার উইদাউট ফর্ম ডাজ নট এক্সিস্ট। ফর্ম ছাড়া ম্যাটার অস্তিত্বশীল হতে পারে না, আবার ম্যাটার ছাড়া ফর্ম অস্তিত্বশীল হতে পারে। ম্যাটার আর ফর্ম দুটোই মিক্স আপ হয়েই জগতে সমন্বিত ভাবেই বা মিক্স আপ হয়েই জগতে আমরা পাবো। ঠিক আছে, ম্যাটার উইদাউট ফর্ম ডাজন্ট এক্সিস্ট। ডাজ নট এক্সিস্ট। বিপরীত কথাটা লিখে দাও, ফর্ম উইদাউট ম্যাটার ডাজ নট এক্সিস্ট। ফর্ম উইদাউট ম্যাটার। স্যার বলো। বলছি স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি জলটা তো জড়। বলো। হ্যাঁ বলছি জলটা তো জড়, হ্যাঁ, তো জলের তো আকার নেই কিন্তু বিস্তৃতি আছে। কে বলেছে? আমরা জলকে কোনো পাত্রে রাখলে তখন একটা আকার পাই, কিন্তু তাছাড়া তো পাই না। আচ্ছা, তুমি যে জলকণাটা পাচ্ছ তার কোনো আকার নেই? তুমি যে জলকণাটা পাচ্ছ, তুমি বৃষ্টির ফোঁটা পড়তে দেখলেও সেই ফোঁটাটার আকার দেখতে পাও না? হ্যাঁ পাই। আকারহীন ভাবে ওকে পাবে? বলো বলো তো, আকারহীন ভাবে ওকে পাবে না। এটা হচ্ছে কথা। তুমি আকারহীন ভাবে, অনেকে তো বলতে পারি যে আমি একটা সার্কেল আঁকতে পারি, সার্কেলটার মধ্যে কোনো ম্যাটার নেই, শুধু আকার রয়েছে। সার্কেলটার কনসেপ্টটাকে নিচ্ছ, সার্কেলটা চিহ্নিত করছো, সেটা দেখো হয় কোথাও না কোথাও আঁকছো, কোথাও না কোথাও তুমি দেখাচ্ছ। ওই দেখো গ্রামীণটা ত্রিভুজের আকার, খাতায় তুমি একটা ত্রিভুজ এঁকে দেখাচ্ছ। আচ্ছা, তখন তোমার এই ত্রিভুজ আকারটা কি পিওর আকার? না, তোমার এই কাগজটা ওখানে দেখো মেটারটা রয়েছে, পিওর শেপ পিওর মেটার পাবো। তুমি ফিজিক্সের সাথে মানে ওদের যেমন ওরা আকার বলতে দুটো জিনিস তো বোঝায়, মানে একটা হচ্ছে তোমার কঠিন পদার্থের আকার, আর একটা তরল বা বায়বীয় আকার। তরল বা বায়বীয় যেগুলো, সেগুলো যে পাত্রে বা যে স্থানে থাকে সেটার আকার থাকে, আর এরা স্বাভাবিকভাবে আকারিত হয়ে থাকে। এইটা হচ্ছে তাদের কনসেপ্ট। কিন্তু তুমি নিজে কল্পনা করো, ওদের তোমার বস্তুর তিনটে অবস্থাকে তিনটে অবস্থাকে আলাদা করার জন্য ওরা এই কনসেপ্টটা আমরা স্বাভাবিকভাবে নিই। একটা বস্তুর তো তিনটে অবস্থা, যে কোনো বস্তুর তিনটে অবস্থা, হয় সেটা কঠিন, তরল, গ্যাস। এই অবস্থাগুলোকে ভিন্ন হচ্ছে।
ঠিক, কিন্তু প্রত্যেকটারই একটা সেট আছে। সেট ছাড়া একটা বস্তু উপাদান যদি হয় তাহলে সেটা কোনো না কোনো আকারে আকারিত হবেই। সে তোমার স্যার ভাইরাস আপনার শোনা যাচ্ছে না। বললাম, সে ভাইরাসই হোক আর বায়ুর মতো সূক্ষ্ম কণাও হোক, প্রত্যেকটারই কোনো না কোনো আকার, যদি তুমি সেটাকে উপাদান রূপে পাও দেখবে সেটাকে আকার রূপেও পাচ্ছ, আকার সমেত পাচ্ছ। এরা এরা বলেই দিচ্ছে form and matter cannot exist by itself। নিজে নিজে এরা থাকতে পারে না, সমন্বিত ভাবেই থাকে। এই জন্যই অ্যারিস্টটল বললাম যে ওই যে শুধু সামান্য শুধু বিশেষ এরকম নয়, সামান্য আর বিশেষের সমন্বিত শব্দ। দ্রব্য মানেই সামান্য আর বিশেষের সমন্বিত শব্দ, সামান্য আর বিশেষের, ঠিক আছে? এই যে ফর্ম আর ম্যাটার, এখান থেকে তার আরো একটা তত্ত্ব নিশ্চিত। সেই তত্ত্বটা কি? পোটেনশিয়ালিটি আর অ্যাকচুয়ালিটি। পোটেনশিয়ালিটি আর অ্যাকচুয়ালিটিটা কি? এটা ঠিক অনেকটা সাংখ্যের সৎকার্যবাদ। ভারতীয় দর্শনের কার্যকারণ তত্ত্ব পেয়েছি। কার্য কারণের মধ্যে আগে থেকে থাকে না থাকে না। কার্যটা উৎপত্তি হওয়ার আগে কারণের মধ্যে আগে থেকে থাকে। আরেকবার নোট করে গেল, কার্যটা কারণের মধ্যে আগে থেকে থাকে, তাহলে সৎকার্যবাদ। কার্যটা কারণের মধ্যে আগে থেকে থাকে না, সৎকার্যবাদ। নতুন সৃষ্টি আরম্ভ হয়। অ্যারিস্টটল বলছেন যে আকারটা পাচ্ছ, আকারটা মানে কি? কার্যবস্তু। আকার হয়ে যাওয়া মানে কার্যবস্তু, ঠিক আছে? এই কার্যবস্তুটা উৎপত্তির পূর্বে ওই উপাদানের মধ্যে থাকে। কিভাবে থাকে? সুপ্ত ভাবে, যেমনটা সৎকার্যবাদে বলা হয়। কি বলা কথাটা? কার্যবস্তু যেটা পাচ্ছ সেটা হচ্ছে তার মধ্যে ফর্ম আছে। মেটারটা ফর্মের, মেটারকে যখন আমরা একটা ফর্ম দেব